আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম ও দশম শ্রেণীর জৈব যৌগ যে চ্যাপ্টারটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো জৈব যৌগর কিছু ক্লাসিফিকেশন আমার বোর্ডে দেওয়া আছে। তো ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা পরে জানবো। আপাতত জানতে হবে যে আসলে জৈব যৌগ কি, জৈব যৌগ কিভাবে আসছে, কোত্থেকে উৎপত্তি, এর কিছু বর্ণনা আছে, কিছু বিজ্ঞানী ধারণা দিয়েছে জৈব যৌগ সম্পর্কে, সেগুলো আমরা জানবো আস্তে ধীরে। আসলে জৈব যৌগ কি একটু আগে জানার চেষ্টা করি। জৈব যৌগ মানে হচ্ছে যে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। কি? জৈব যৌগ। জৈব যৌগ হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তো মূলত আমরা কার্বন ও হাইড্রোজেন দেখলেই যে জৈব যৌগ বলবো, ব্যাপারটা কিন্তু তা না। জৈব যৌগ আরো কিছু মৌল বা পরমাণু যুক্ত হয়ে জৈব যৌগ কিন্তু তৈরি করতে পারে। যেমন আরো কি কি হতে পারে? যেমন হতে পারে সালফার, হতে পারে ফসফরাস, হতে পারে অক্সিজেন, হতে পারে নাইট্রোজেন, হতে পারে হ্যালোজেন। এক্স মানে কি? হ্যালোজেন গ্রুপকে নির্দেশ করে। তো জৈব যৌগ আমাদের জৈব যৌগতে যে কার্বন ও হাইড্রোজেন দেখলে জৈব যৌগ বলবো, তারপর হচ্ছে যে কার্বন ও হাইড্রোজেন দেখলেও কিন্তু জৈব যৌগ বলা যায় না ডিরেক্টলি। কার্বন ও হাইড্রোজেন এমন যৌগ আছে যে কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও কিন্তু অজৈব যৌগ হয়ে থাকে। এগুলো আস্তে আস্তে আমরা ইন ডিটেলসে দেখবো। আপাতত আসো কিছু জৈব যৌগের যে বর্ণনা। এখন জৈব যৌগের কিছু বিজ্ঞানী অনেক ধারণা দিয়েছে। আসলে তাদের ধারণা সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। জৈব যৌগের জন্য আমাদের বিজ্ঞানী ভার্জিলিয়াস কিছু মতামত প্রকাশ করেন। বিজ্ঞানী ভার্জিলিয়াস এর মতামতকে বলা হয় প্রাণ শক্তির মতামত। কি? প্রাণ শক্তির মতামত। প্রাণ শক্তির মতামত বলা হয়। প্রাণ শক্তির মতামতটা আসলে কি? প্রাণ শক্তির মতামত হচ্ছে যে কিছু জৈব যৌগের কিছু কিছু যৌগ আমাদের উদ্ভিদ ও প্রাণী থেকে উৎপত্তি হতো, এটাই এমনটাই আশা করা হয়েছে অনেক আগে। বর্তমানে তা কিন্তু গ্রহণযোগ্য না। আস্তে আস্তে বিজ্ঞানী ভার্জিলিয়াস যখন এই ধারণা দেন তখন তার ধারণাটা গ্রহণ করা হয়েছে, কিন্তু এরপর আস্তে আস্তে যখন প্রযুক্তির আবিষ্কার হতে থাকে তখন ফ্রেডরিক বোলার তিনি বলেন যে না ভাই, প্রাণ শক্তির মতামত ঠিক আছে, কিন্তু ওনার কথাটা যৌক্তিক না। যে শুধু যে প্রাণ শক্তির মতামত দিয়েই যে জৈব যৌগ আমরা পাবো, ব্যাপারটা কিন্তু তা না। প্রাণ শক্তির মতামতে কি ছিল? যে উদ্ভিদ ও প্রাণী প্রাণী থেকে যে সকল যৌগ পাওয়া যায়, এটাই বলে ভার্জিলিয়াস তিনি বললেন যে উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা কিছু যৌগ পেয়ে থাকি, সেগুলোই হইতেছে যে জৈব যৌগ। কিন্তু ফ্রেডরিক বোলার তিনি বলেন যে না, অজৈব যৌগ থেকেও কিন্তু জৈব যৌগ তৈরি করা সম্ভব। তো তিনি দেখান যে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সায়ানাইড কে তাপ দিয়ে ইউরিয়া ইউরিয়া তৈরি করে। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হচ্ছে ইউরিয়া। লিখে দিই, ইউরিয়া হচ্ছে যে অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড মূলত অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যে ইউরিয়া আসছে, ব্যাপারটা কিন্তু তা না। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড যখন বিক্রিয়া ঘটানো হয় তখন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তখনই তাপ দিয়ে তিনি ইউরিয়া দেখতে পান, তখন তিনি বলতে পারেন যে হ্যাঁ ভাই, এটা তো অজৈব যৌগ। অজৈব যৌগ থেকেও কিন্তু জৈব যৌগ তৈরি করা। তোমরা পরে জানতে পারবে যে এসিও মূলক কিন্তু একটা কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকটা হচ্ছে কিটোন মূলক। কিটোন মূলক, তো কিটোন মূলক দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা জৈব যৌগ। বিজ্ঞানী ভোলার আমাদের কি বলছেন যে অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়াম সায়ানাইড কে তাপ দিয়ে আমরা ইউরিয়া পাই। এটা হচ্ছে ইউরিয়া হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানাইড। মূলত অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যে ইউরিয়া আসছে,
ব্যাপারটা কিন্তু তা না। প্রথমে এই যৌগটা ছিল না, যৌগটা ছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড এসিটেট নামক যৌগের বিক্রিয়া করে আমরা অ্যামোনিয়াম সায়ানেট পাই। অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে আমরা ইউরিয়া তৈরি করি। তা মূলত আমাদের এটা জানলেই হবে যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমরা তাপ দিয়ে ইউরিয়া পাই। তখন থেকে অজৈব যৌগের থেকে যে জৈব যৌগের যে একটা ধারণা, সে ধারণাটা তৈরি হয়। এরপর আস্তে আস্তে আমাদের জৈব যৌগ বিস্তারিত হতে থাকে, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ যে জৈব যৌগের থেকে দুই ধরনের যৌগ তৈরি হয়, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিক কি? এ কাইন্ড অফ চর্বিযুক্ত। অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধযুক্ত। এগুলো আমরা পরে দেখবো। অ্যালিফেটিক এর এরপরে হচ্ছে যে মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলে আবার সরল শিকল আছে, শাখা শিকল আছে। শাখা শিকল বলতে সম্পৃক্ত। তোমরা অনেকে জানবা যে সম্পৃক্ত মানে হচ্ছে যে অ্যালকেন, আর অসম্পৃক্ত মানে হচ্ছে যে অ্যালকিন, অ্যালকাইন। শাখা শিকলও তেমনই সম্পৃক্ত অসম্পৃক্ত আছে, এখানে আমি লিখি নাই, জিনিসটা হচ্ছে একই জিনিস। তো শাখা শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটাই আছে। তো বদ্ধ শিকলের মধ্যে দুই ধরনের। বদ্ধ শিকল কি? সুষম চাকরিক, বিষম চাকরিক। সুষম চাকরিক কি, বিষম চাকরিক কি, আমরা একটু পরেই বুঝবো। অ্যারোমেটিকের মধ্যেও দুই ধরনের আছে, যে সুষম চাকরিক, বিষম চাকরিক। এখন আসো আমরা কিছু জিনিস জানার চেষ্টা করি, যে কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও যে জৈব যৌগ নয়, এগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আপাতত এই ক্লাসিফিকেশনটা থাকবে, ক্লাসিফিকেশনটা এখন মুছে ফেলি। আসো এখন জৈব যৌগের কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও যে জৈব যৌগ নয়, এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। যে কি? কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয়, কোন কোনগুলা, এগুলো আমরা জানার চেষ্টা করি। যে কার্বনও আছে, হাইড্রোজেন থাকতে, হাইড্রোজেনও লেখা উচিত ছিল, সমস্যা নাই, তখন কার্বন দিয়ে আমরা যাচাই করি। আসো, এক নাম্বার হচ্ছে যে ধাতু সাথে যদি কোনো ধাতুর সাথে যদি কার্বন থাকে, যেমন ধাতু ধাতু বা ধাতুর যৌগমূলক, সরি ধাতুর যৌগমূলক নয়, ধাতব যৌগমূলক, ধাতব এক যৌগমূলকই থাকবে। ধাতু বা যৌগমূলকের মধ্যে একটা উদাহরণ দেখাই তোমাদেরকে, যেমন সোডিয়াম কার্বাইড বা ক্যালসিয়াম কার্বাইড। এটা সবচেয়ে পরিচিত। কারণ কেন পরিচিত? ক্যালসিয়াম কার্বাইড আমরা অ্যালকাইন তৈরি করতে তখন দেখবো, এই জন্য ক্যালসিয়াম কার্বাইডটা এখানে দিই। এরপর আসো যৌগমূলক। যৌগমূলকের মধ্যে যৌগমূলক কোনগুলা? বাইকার্বনেট। দেখো তো, বাইকার্বনেট আমার হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে কি আমরা জৈব যৌগ বলতে পারবো? না, বলা যাবে না। এরপরে কার্বনেট, কার্বনেট বলতে পারবো? না, বলতে পারবো না। এরকম আরো রয়েছে যে সায়ানেট, সায়ানাইড, তারপরে থায়োসায়ানাইড। এগুলার মধ্যে যদি কোন একটা যৌগের মধ্যে যখন তুমি বাইকার্বনেট, কার্বনেট, থায়োসায়ানেট, সায়ানাইড, তারপর সরি এটা হচ্ছে থায়োসায়ানাইড, এটা হচ্ছে সায়ানাইড, আর এটা হচ্ছে যে সায়ানেট। তো এগুলো যদি থাকে তখন আমরা এটাকে জৈব যৌগ বলতে পারবো না, এদেরকে জৈব যৌগ বলতে পারবো না। আবারও বলে দিই, এরা থাকা সত্ত্বেও আমরা জৈব যৌগ বলতে পারবো না। তো এদের দ্বারা কিছু উদাহরণ দেখি, যেমন সোডিয়াম বাইকার্বনেট, আবার লেখা যায় সোডিয়াম কার্বনেট। এরপরে লেখা যায় ক্যালসিয়াম থায়োসায়ানেট, পরে লেখা যায় ম্যাগনেসিয়াম সায়ানাইড। এরকম যৌগ অসংখ্য লেখা যায়। তো মূলত এই সকল যৌগমূলক আর কার্বন যদি ধাতুর সাথে যুক্ত থাকে, তাহলে আমরা তাদেরকে জৈব যৌগ বলতে পারবো না। আসলে এখন সাথে কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও সাথে আরো কিছু পরমাণু বা মৌল যুক্ত হয়ে জৈব যৌগ নির্দেশ করে, এটা আমরা দেখবো, দেখার চেষ্টা করব।
দেখো, আমরা সবাই চিনি এটাকে, এটা হচ্ছে মিথেন। তো মিথেন তো আমরা সবাই জানি। তো কার্বন আর হাইড্রোজেন থাকা ছাড়াও আরো কি কি থাকতে পারে আগে এটা জানা উচিত। আমার থাকতে পারে সালফার, থাকতে পারে ফসফরাস, থাকতে পারে নাইট্রোজেন, থাকতে পারে অক্সিজেন, থাকতে পারে হ্যালোজেন, আরো থাকতে পারে। তো এটার একটা মনে রাখার ট্রিক্স হচ্ছে যে স্পোনেক্স, মনে রাখা যায় সহজে, যে সালফার, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন। তো এদের মাধ্যমে কিছু যৌগ, যেমন CH3Cl, এটাকে কি বলা হয়? ক্লোরোমিথেন। তারপরে এরকম লেখা যায় যে তোমার এসিটিক অ্যাসিড। দেখো তো, কার্বন ও হাইড্রোজেন ব্যতীত অক্সিজেন আছে, অবশ্যই অক্সিজেন আছে, একেও আমরা জৈব যৌগ বলতে পারি। এছাড়াও রয়েছে আরো অনেক অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য জৈব যৌগের শেষ নেই। যেমন CH2Br2, এরপরে হইতাছে এটাকে বলা হয় ইথানল। তো তেমনি আমাদের মূলত মনে রাখার জিনিস হচ্ছে যে সালফার, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন মিলিত যদি কার্বন ও হাইড্রোজেনের সাথে থাকে তাদেরকে আমরা জৈব যৌগ বলবো। এখন এতটুকু তো আমরা বুঝছি যে এরা থাকলো আমরা জৈব যৌগ তাদেরকে বলতে পারি, যে অক্সিজেন থাকুক, সালফার থাকুক, নাইট্রোজেন থাকুক, অক্সিজেন, তারপর হ্যালোজেন থাকুক, এগুলো থাকলে আমরা জৈব যৌগ বলবো। আসো এখন আমরা আরেকটু ইন ডিটেলসে জানার চেষ্টা করি। আচ্ছা, জানার আগে আমরা জানার চেষ্টা করবো যে ক্যাটেনেশন। ক্যাটেনেশন নামে একটা ওয়ার্ড আছে, এটা হয়তো নতুন বইয়ে নেই, পুরাতন বইয়ে আছে। ক্যাটেনেশন, ক্যাটেনেশন মূলত কি? আচ্ছা, কার্বন যখন যৌগ গঠন করে, কার্বনে আমরা জানি যে যোজনী কি কি আছে, 2, 4, তাই না? কার্বনে আমরা জানি যে কার্বনে 2, 4 ব্যবহার করে, কিন্তু তুমি দেখবা যে জৈব যৌগের মধ্যে কার্বন সবসময় 4ই ব্যবহার করে। 4 ব্যবহার করে কেন ভাই? এটার একটা লজিক আছে। আচ্ছা তুমি দেখো, কার্বনের যদি 2টা হাত ব্যবহার করি, আর একটা হাত বাকি থাকে, এটা আমি হাইড্রোজেন দ্বারা, কারণ আমরা জানি হাইড্রোজেনের যোজনী 1, আবার এখানে হাইড্রোজেন দ্বারা যুক্ত করে দিতে পারি। তো কার্বনের, যখন আমরা কার্বনের যদি 2 ব্যবহার করি, তুমি দেখো একটা যৌগ লিমিটেশনে চলে আসে, যে এই যৌগটা আমি চাইলে আর এক্সটেন্ড করতে পারবো না। কিন্তু যখন আমি কার্বন রে 4 যোজনী ব্যবহার করবো, 4 যোজনী, তাহলে দেখো তো আমি 4 দিক থেকে, আমি যদি এই দিক থেকে কার্বন দিই, আমার আরো 3টা হাত খালি থাকে, আমি চাইলে আরো এই দিক থেকে কার্বন বাড়াতে পারি, ইনক্রিজ করে দিতে পারি, কার্বনের সংখ্যা দিতে পারি না? দিতে পারি। তো মূলত হচ্ছে যে আমাদের এই কার্বনের মূলই কারণ এই হচ্ছে যে 4 যোজন এটা ব্যবহার করে থাকে, যে সে অনেক বড় বড় দীর্ঘ শিকল তৈরি করতে পারে, আবার ছোট শিকল তৈরি করতে পারে। এটা ইটস আপ টু কার্বন। আপাতত যে কার্বনের 4 যোজনী ব্যবহার করে, এটা তো আমরা বুঝছি যে কার্বন কেন 4 যোজনী ব্যবহার করে। আসলে ক্যাটানেশন জিনিসটা কি? ক্যাটানেশন জিনিসটা হচ্ছে যে ঠিক সেম। ক্যাটানেশন মানে হচ্ছে যে কোনো একটা পরমাণু তার নিজস্ব কোনো মৌলের কোন মৌলের পরমাণু সমূহ বন্ধন আবদ্ধ হওয়ার মাধ্যমে যে দীর্ঘ শিকল তৈরি করে তাকে ক্যাটানেশন বলা হয়। তাকে ক্যাটানেশন বলা হয়। তো মূলত ক্যাটানেশন সংজ্ঞা তো আমরা বুঝছি, যে কোনো মৌলের বলতে কি, কার্বনকে ধরলাম, তার পরমাণু সমূহ, কার্বনের অসংখ্য পরমাণু নিয়ে যদি বন্ধন আবদ্ধ করি, আবদ্ধ করার পরে যে দীর্ঘ শিকল তৈরি করতে পারি, তাকে বলা হয় ক্যাটানেশন। ক্যাটানেশনের কাজ হচ্ছে আমার দীর্ঘ শিকল তৈরি করা।
কার্বন যদি দুই যোজনী ব্যবহার করতে, একটু আগে আমরা দেখলাম যে যদি দুই যোজনী ব্যবহার করতো তাহলে কিন্তু সে দীর্ঘ শিকল ব্যবহার তৈরি করতে পারে না, বাট চার যোজনী ব্যবহার করলে সে সবসময় দীর্ঘ শিকল তৈরি করতে পারে। এখন কিছু কিছু এক্সাম্পল দেখি আমরা। কার্বন 2 3 4টা, অথবা 4টা দিয়ে দেখি। এই হাতগুলোর মধ্যে আবার হাইড্রোজেন আছে, মনে করো না খালি হাইড্রোজেন দিয়ে দিই। আচ্ছা এটা কি? এটা হচ্ছে যে বিউটেন। ব্যাপারটা হচ্ছে যে এটা যে বিউটেন হলো, এটা আমি নাম জানলাম কিভাবে? আসলে এটা আমরা পরে দেখবো, যে আসলে নামকরণের সময় তখন বুঝবো যে 4 কার্বন থাকলে বিউট ব্যবহার করি। আর যেহেতু এটা অ্যালকেন, তাহলে এই কারণে আমরা এন ব্যবহার করে থাকি, যার কারণে পুরোটার নাম হয়ে দাঁড়ায় বিউটেন। কি? বিউটেন। বিউটেন। তো এরকম অসংখ্য আছে, যে একটা হলে মিথ, দুইটা হলে ইথ, তিনটা হলে প্রোপ, চারটা হলে বিউট, পাঁচটা হলে প্যান্ট, এমন। আস্তে ধীরে আমরা আরো ভিতরে ঢুকবো, যখন নামকরণে যাব তখন আমরা আরো দেখতে পারবো যে আসলে বিউটে মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে কার্যকারী মূলক, এগুলার অনেক হিউজ বিস্তারিত আছে। অনেক আমরা ডিটেলসে ঢুকবো গভীরে পরে, আস্তে ধীরে, এখন না। এখন আপাতত আমরা নর্মাল জিনিসগুলা জানার চেষ্টা করি। ক্যাটানেশন বুঝলাম। এখন আমাদের কেন কার্বন দুই যোজনী ব্যবহার না করে 4 যোজনী ব্যবহার করে জৈব যৌগের মধ্যে। এছাড়াও আমরা কার্বন না থাকা কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও যে জৈব যৌগ হয়, এগুলো আমরা দেখলাম। তারপর কার্বন ও হাইড্রোজেনের সাথে কি কি থাকতে পারে মৌল, তাদের মাধ্যমে জৈব যৌগ চিহ্নিত করা যায়, এটাও আমরা দেখলাম। ঠিক আছে, এখন আসো আমরা জানবো যে ক্লাসিফিকেশন সম্পর্কে একটু। ক্লাসিফিকেশনে, জৈব যৌগের ক্লাসিফিকেশনে কি ছিল, যে একটা হচ্ছে যে জৈব যৌগ, অ্যালিফেটিক, আর হচ্ছে যে অ্যারোমেটিক। অ্যারোমেটিক পার্টটা আমরা বুঝবো, আগেই বুঝবো, কারণ আমাদের এসএসসি লেভেলে অ্যারোমেটিক তেমন বর্ণনা নাই। অ্যারোমেটিক সম্পর্কে জাস্ট টুকটাক কিছু কথা আছে, তবে হ্যাঁ এটা কিন্তু আসে অ্যারোমেটিক পার্ট থেকে, তবে অল্প বিস্তারিত এসএসসি লেভেলে। আচ্ছা, অ্যালিফেটিক। অ্যালিফেটিক মূলত হচ্ছে যে যে সকল যৌগগুলা চর্বিযুক্ত, অ্যালিফেটিক নামটাই হইতেছে, দেখো তো চর্বিযুক্ত কিনা, চর্বিযুক্ত নাম। তো এখান থেকে অ্যালিফেটিক, তারপর অ্যারোমেটিক যৌগগুলো দেখা যায় সুগন্ধযুক্ত, তাই অ্যারোমেটিক গুলোর নাম দিছে যে সুগন্ধযুক্ত, আর অ্যালিফেটিকের নাম দেওয়া হয়েছে যে চর্বিযুক্ত। আমরা এগুলো জানি। এরপর অ্যালিফেটিকের থেকে আমরা কি দেখছিলাম যে কি হয়, দুইটা ইয়া হয়, একটা হচ্ছে যে মুক্ত শিকল, আর হচ্ছে যে বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকল, বদ্ধ শিকল। আমরা আগে অ্যালিফেটিকের পার্টটা একটু ক্লাসিফিকেশন গুলো দেখি। মুক্ত শিকল। তো মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকল মানে হচ্ছে যে একটা যৌগের মধ্যে কার্বনের প্রথম প্রান্ত আরেকটা শেষ কার্বনের পরের প্রান্ত যদি আলাদা থাকে, আলাদা বলতে মানে মুক্ত অবস্থা থাকে, সরি, যেমন ধরো কার্বন, 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 কার্বন। এই যে কার্বনের যে 4টা হাত, এই যে কার্বনটা দেখো তো মুক্ত অবস্থায় আছে কিনা। আর বদ্ধ অবস্থায় কোনটা দেখো তো? বদ্ধ অবস্থায় হচ্ছে যে কার্বন, এই যে দেখো, মুক্ত অবস্থায় কার্বন আর বদ্ধ অবস্থায় কার্বন। শুধু যে চতুর্ভুজাকার হবে ব্যাপারটা কিন্তু তা না, এরকমও হতে পারে, এরকম হতে পারে, আর এভাবে হতে পারে। তো মুক্ত শিকল আমরা চিনার উপায় হচ্ছে যে কার্বনের দুই পাশ কিন্তু খোলা থাকবে, কার্বন, এই কার্বনটা শেষ কার্বনের সাথে যুক্ত থাকতে পারবে না, তাহলে আমরা বুঝতে পারবো যে মুক্ত শিকল। কিন্তু তোমরা বলতে পারো যে ভাই যদি এদিক দিয়ে একটা কার্বন দিয়ে দেয় তাহলে কি মুক্ত শিকল হবে? না ভাই, তখন এটা সরল শিকল, শাখা শিকলে আবার ক্লাসিফিকেশনে চলে যাবে, তখন আমরা অন্য আরেকটা জিনিস দেখবো। আপাতত মুক্ত শিকল মানে কি, যে প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের যুক্ত থাকতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে যে মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কি? বদ্ধ শিকল হচ্ছে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা যুক্ত একটা চক্র তৈরি করবে, এই চক্রটা হচ্ছে যে বদ্ধ শিকলের কার্বন। তো মুক্ত শিকল, বদ্ধ শিকল বুঝলাম। বদ্ধ শিকলের আবার কিছু ক্লাসিফিকেশন, দুইটা ক্লাসিফিকেশন আছে। আর মুক্ত শিকলে আবার আছে কি সরল শিকল, শাখা শিকল। এই যে মুক্ত শিকল, আমরা এখন দেখবো যে সরল শিকল, শাখা শিকল কি কি। সরল, আর এটা হচ্ছে যে শাখা।
শাখা শিকল, সরল শিকল। তো সরল শিকল কি? সরল শিকল হচ্ছে যে আমরা একটু আগে দেখাইছি যে এই যে এটাই হচ্ছে যে কাইন্ড অফ সরল শিকল। সরল শিকল চেনার জন্য এতটুকু জানলেই হবে যে এখন বলতে পারো যে ভাই এখন আমি এটাকে এরকম দিলাম, তাহলে কি এটা শাখা শিকল হয়ে গেল? না, এটা শাখা শিকল না। শাখা শিকল কি তোমাকে একটা দেখাই উদাহরণে। কার্বন 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 কার্বন, দেখো তো এই কার্বনটা যদি এই যে 2 নাম্বার কার্বনের সাথে এটা যদি আমি 1 2 3 4, আমরা কার্বনের নামকরণ শিখবো। নামকরণ অনেক পরে শিখবো, আপাতত এতটুকু নাম্বারিং আমি করে রাখি যে এটা 1 নাম্বার ধরছি, 2 নাম্বার আমার মন চাইছে আমি ধরছি আপাতত। তো 2 নাম্বার কার্বন আমি এই কার্বনটা রাখছি, যদি এই কার্বনটা যদি আমার 1 নাম্বার কার্বন পজিশনে থাকতো তাহলেও কিন্তু এটা সরল শিকলে পরিণত হয়ে যেত, এটা কিন্তু শাখা শিকল তখন থাকতো না। বাট আপাতত এটা কি, এটা একটা শাখা শিকল। শাখা শিকল কিভাবে বুঝছি? যে আমার 2 নাম্বার কার্বনের মধ্যে রয়েছে। তো শাখা শিকল আর সরল শিকলের মধ্যে একটা পার্থক্য বোঝা যায় যে প্রথম কার্বন আর শেষ কার্বনের থেকে যদি একটা কার্বন, প্রথম কার্বনে যদি আমি একটা কার্বন অ্যাড করি, ধরো 2 নাম্বার থেকে যদি আমি 1 নাম্বারে নিয়ে আসি, দেখো তো এটা কি কিছু পরিণত হয়ে গেছে, এটা একটা সরল শিকলে পরিণত হয়ে গেছে। যদি এই কার্বনটাকে আমি লাস্ট কার্বনে স্থাপিত করি তাহলে কি হয়, এটাও কিন্তু একটা সরল শিকলে পরিণত হয়ে গেছে। এর ভিতরে যত কার্বনের মধ্যে তুমি আরেকটা কার্বন আনবা বা প্রবেশ করার চেষ্টা করবা, তখন দেখবা যে এটা তখন আর সরল শিকলে থাকবে না, তখন এটা শাখা শিকলে পরিণত হয়ে যাবে। এতটুকু তো বুঝতে পারছি যে সরল শিকল কি, শাখা শিকল কি। তো সরল শিকল এই যে বললাম যে আমার এখানে 4টা কার্বন, আমার এখানেও কিন্তু 4টা কার্বন আছে, তবে কি করছি আমি একটা কার্বনকে নিচের দিকে নিয়ে আসছি। আচ্ছা, নিচের দিকে নিয়ে আসার যে কথা, এটাকে যদি আমি আবার টেনে যদি আবার এখানে নিয়ে আসি, মানে এরকম সোজা করে ফেলে সরল রেখা, তাহলে তো হয়ে যায় এটা সরল শিকলে। দেখতে হয়তো সরল না, বাট আপাতত তো সরল। কিভাবে বুঝছি? কারণ দেখো ফার্স্ট আর সেকেন্ড প্রান্ত মধ্যে কার্বনটা যুক্ত আছে। ঠিক আছে, এতটুকু তো বুঝছি সরল আর শাখা। আসো এবার সরল শিকলের মধ্যে আমরা কি কি দেখছি, যে সরল শিকলের মধ্যে দেখছি যে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত, আর শাখা শিকলও দেখছি যে সম্পৃক্ত অসম্পৃক্ত। তো একটার মধ্যে বর্ণনা দিয়ে দুটাই শেষ করি। যে সরলের মধ্যে হচ্ছে যে আমার কি সম্পৃক্ত, সম্পৃক্ত, আর একটা হচ্ছে যে অসম্পৃক্ত। সম্পৃক্ত অসম্পৃক্ত আমরা অবগত আছি যে সম্পৃক্ত অসম্পৃক্ত মানে হচ্ছে যে সম্পৃক্ত অ্যালকেন আর অসম্পৃক্ত অ্যালকিন অ্যালকেন, এতটুকু তো আমরা জানি যে অসম্পৃক্ত মানে হইতেছে যে অ্যালকিন অ্যালকেন, আর সম্পৃক্ত হচ্ছে যে অ্যালকেন। সম্পৃক্ত মানে কি, এটাকে কেন সম্পৃক্ত বলা হয়েছে, এটা অসম্পৃক্ত কেন বলা হয়েছে, যখন আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়বো তখন আমরা যখন পার্থক্য এগুলা আলোচনা করবো তখন ওখানে বলা হবে যে আসলে অসম্পৃক্ত এটাকে কেন বলা হয়েছে আর এটাকে কেন সম্পৃক্ত বলা হয়েছে। তো সম্পৃক্ত কি, সম্পৃক্ত হচ্ছে যে অ্যালকেন, অ্যালকেন, আর এটা হচ্ছে কি অ্যালকাইন, আর এটা হচ্ছে যে অ্যালকিন। ঠিক আছে, অ্যালকাইন অ্যালকিন, অ্যালকাইন এ অ্যালকিন দুইটাকে আমার অসম্পৃক্ত বলা হয়। ঠিক আছে, ঠিক তেমনি শাখা শিকলের মধ্যেও সম্পৃক্ত অসম্পৃক্ত আছে। সম্পৃক্তের মধ্যে আবার অ্যালকেন আছে, অ্যালকাইন অ্যালকিন আছে। আমরা একটু দেখি যে সরল শিকলের মধ্যে আর শাখা শিকলের মধ্যে। দেখো এটা একটা সরল শিকল, প্রথমত এটা একটা সরল শিকল, এতটুকু তো বুঝতে পারছি যে এটা একটা সরল শিকল। আচ্ছা, আমি যে হাইড্রোজেন দিচ্ছি না, তোমরা কি মনে করছো যে এখানে কিছু নাই, কার্বনের বাই 2টা হাত ব্যবহার করছেন? না, ব্যাপারটা তা না, এখানে হাইড্রোজেন আছে বাট লিখি নেই। তোমরা বুঝে যাওয়ার কথা, না বুঝলেও লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা সরল শিকল। দেখো তো এটা একটা মুক্ত শিকলও আছে, আবার প্লাস এটা একটা সরল শিকল। সরল শিকলের মধ্যে আমার কোথাও কি দ্বিবন্ধন তিন বন্ধন আছে? যে সবগুলো দেখো তো কার্বনের মধ্যে একটা করে বন্ধন আছে কিনা? হ্যাঁ আছে। তার মানে কি এটা একটা ধরনের সম্পৃক্ত অ্যালকেন। আমরা বুঝতে পারছি যে এটা একটা সরল শিকল প্লাস এটা একটা অ্যালকেন, একটা সম্পৃক্ত। এখন আমরা যদি একটা আরেকটা বন্ড দিয়ে দিই, বন্ড দিয়ে যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিই, কেন সরাইছি দেখো তো, এই কার্বন 1 2 3 4টা হাত, এই কার্বনের 1 2 3 4টা হাত, তাহলে আমি এখান থেকে একটা সরাই ফেলি, দেখো তো 1 2 3 4টা হাত হয়েছে নি? হ্যাঁ হয়েছে। তাহলে এটা একটা অ্যালকিন হয়ে গেছে। এখন এটা একটা অ্যালকিন সরল শিকল। দেখো তো শিকলটা কি চেঞ্জ হয়েছে? কোনো কার্বনকে আমি চেঞ্জ করছি? না, চেঞ্জ তো করি নাই। তার মানে কি এটা একটা সরল শিকল, সরল শিকলের মধ্যে আমি একটা অ্যালকিন প্রবেশ করাইছি।
মানে ডাবল বন্ডে এটা অ্যালকিন, এটা দিয়ে অ্যালকিন, এটা আমরা বুঝতে পারতেছি। এখন আসো কি আবার অ্যালকাইন, অ্যালকাইন যদি হয় এখানে আমি একটা দিয়ে দিই, তাহলে এটা একটা অ্যালকাইনে পরিণত হয়। তো আমার একটা 4 হাত বানাতে হবে, এই কার্বনের 4, দেখো তো এই কার্বনের 4টা হাত, 1 2 3 4, এই কার্বনেরও 4টা হাত। দেখো তো কারো শিকলটা কি সরল শিকল নেই? হ্যাঁ সরল শিকল। তো আমি কি করছি, জাস্ট একটা বন্ধন বাড়াইছি, বাড়ানো এটা কি হয়েছে, এটা অ্যালকাইনে পরিণত হয়ে গেছে। এভাবে বুঝতে পারতেছি যে সরল শিকলের মধ্যে আমার অ্যালকেন অ্যালকাইন অ্যালকিন দুইটাই, তিনটাই আছে। এবার আসলে শাখা শিকল, শাখা শিকলের মধ্যে দেখো তো এটা একটা শাখা শিকল কিনা? হ্যাঁ শাখা শিকল। আচ্ছা ওই হাতগুলো দিয়ে দেই হাইড্রোজেনের। দেখো হ্যাঁ দেখো বাইরে একটু কারেন্টের ডিস্টার্ব দিয়েছিল এই জন্য। দেখো কি বলতেছিলাম যে সরল শিকলের মধ্যে অ্যালকেন আর অ্যালকাইন অ্যালকিন এগুলো আমরা দেখেছি। এখন অ্যালকেন অ্যালকাইন, এখন আমরা শাখা শিকলের মধ্যে দেখার চেষ্টা করবো যে শাখা শিকলের মধ্যে কি। দেখো এটা একটা শাখা শিকল, হ্যাঁ একটা শাখা শিকল এখন হয়নি, এই যে এটা একটা শাখা শিকল কিনা? হ্যাঁ শাখা শিকল। তো শাখা শিকলের মধ্যে আমার কি কি আমি আছে বলছিলাম যে শাখা শিকলের মধ্যেও আমার অসম্পৃক্ত আছে, শাখা শিকলের মধ্যেও আমার অসম্পৃক্ত, সরি সম্পৃক্ত আছে অসম্পৃক্ত আছে, তাই না? এখন দেখবো যে আমরা শাখা শিকলের মধ্যে সম্পৃক্ত অ্যালকেন দেখবো। দেখো তো এটা একটা নর্মালি নামকরণ পরে, আমরা এগুলোর নামকরণ পরে জানবো, হ্যাঁ পরে জানার চেষ্টা করবো, আপাতত না। আপাতত ক্লাসিফিকেশনটা একটু দেখি। এই যে ঠিক আছে, আমার লেখা তো অতটা সুন্দর না, দাঁড়াও, দেখাচ্ছি। এই যে দেখো এই কার্বনটা আমি 1 2 বোঝা যায় 1 2 3 4, ঠিক আছে 1 2 3 4 দিলাম। দেখো তো এটা একটা শাখা শিকল কিনা? শাখা শিকলের মধ্যে পরে কয় নাম্বার কার্বন আছে? 3 নাম্বার। যদি আমার নাম্বারিংটা কিন্তু ঠিক হয় না, নাম্বারিংটা হওয়ার কথা ছিল ওই দিক থেকে, এটা আমি নাম্বারিং এ এখন ফোকাস দিচ্ছি না। আবারও বলি নাম্বারিং এ ফোকাস দিচ্ছি না, নাম্বারিং এ ফোকাস দিব আমি পরে, যে যখন তোমাকে আমি অ্যালকেনের নামকরণ অ্যালকিনের নামকরণ অ্যালকাইনের নামকরণ যখন পড়াবো তখন আমি ফোকাস দিব ওখানে। আপাতত এতটুকুই। আচ্ছা তারপর আমি ঠিক করে দিচ্ছি নাম্বারিংটা, 1 2 3 4, ঠিক আছে। 2 নাম্বার কার্বনের মধ্যে আমার এটা পড়ে। তো এটা একটা শাখা শিকল, এটা আমরা বুঝতে পারতেছি। দেখো তো কোথাও কি দ্বিবন্ধন আছে? এটার মধ্যে কোথাও কি দ্বিবন্ধন আছে? কোথাও আছে? কোথাও তো নাই। তাহলে আমরা বুঝতে পারি যে এটা একটা অ্যালকেন, অ্যালকেনের মধ্যে কি একটা শাখা শিকল যুক্ত অ্যালকেন, ঠিক আছে এতটুকু আমরা বুঝছি। এখন আমি যদি এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিই, দ্বিবন্ধন দিলে কি হবে, এখান থেকে একটা হাত চলে যাবে, হাইড্রোজেন চলে যাবে। দেখো তো এই কার্বনের 1 2 3 4 5, 5টা হয়ে গেছে, তাহলে একটা ছড়াই দিই। দেখো তো এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত, দ্বিবন্ধনটা এখানে দিছি কেন ভাই, এখানে দেন না কেন, এখানে হয় না এখানে, এখানে হয় না কেন, এগুলো সব ডিটেলস আমরা জানবো যখন অ্যালকিনের মধ্যে ঢুকবো, অ্যালকাইনের মধ্যে থাকবো তখন জানবো চেষ্টা করবো, ঠিক আছে। আপাতত এতটুকু, যে এতটুকু তো বুঝতে পারতেছি যে এটা একটা শাখা শিকল, শাখা শিকলের মধ্যে আমার একটা দ্বিবন্ধন পাওয়া গেছে, দ্বিবন্ধন পাওয়া গেছে, এই যে একটা দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন পাওয়া গেছে, তার মানে কি এটা আমার একটা শাখা শিকলের মধ্যে অসম্পৃক্ত, অসম্পৃক্ত কোন ক্যাটাগরি? অ্যালকিন ক্যাটাগরি। এরপর আসো যে শাখা শিকলের মধ্যে আমরা আবার দেখার চেষ্টা করবো যে যদি আমি আবার লিখি, শুধু বড় করে লিখি, দাঁড়াও, যে কার্বন 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 কার্বন, এখানে যদি আবার আমি ত্রিবন্ধন দিই, ত্রিবন্ধন দিলাম, হয়তো এই কার্বনের হাত কটা? 1 2 3 4টা, 1 2 3 4টা, এখানে হাইড্রোজেন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে আমি একটা হাইড্রোজেন দিতে পারি, এখানে একটা হাইড্রোজেন দিতে পারি, এখানে 3টা দিতে পারি কিনা? দিতে পারি। এই যে এটা হলো কি, যে আমার শাখা শিকলের মধ্যে দেখো ত্রিন বন্ধন পাইছি, তার মানে কি এটা শাখা শিকলের অসম্পৃক্ত, অসম্পৃক্তের মধ্যে কোন ক্যাটাগরি? অ্যালকাইন ক্যাটাগরি। এতটুকু বুঝতে পারছি আমরা যে শাখা শিকলও তোমার অসম্পৃক্ত সম্পৃক্ত হতে পারে, সরল শিকলও সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে। এবার আসো আমরা বদ্ধ শিকল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বদ্ধ শিকলের মধ্যে কি কি আছে, যে বদ্ধ শিকলের মধ্যে আছে কি সুষম চাকরিক, তারপরে হচ্ছে বিষম চাকরিক, এই দুটো আমরা পাইছি।
এই দুইটা টার্ম, যে সুষম চাকরিক হলো যে সুষম চাকরিক, আর একটা টার্ম পাইছি বিষম, বিষম চাকরিক। ঠিক আছে, দুইটা টার্ম আমরা পাইছি। আচ্ছা, আগে বদ্ধ শিকল জিনিসটা কি এটা আবারও বলি। বদ্ধ শিকল কি? বদ্ধ শিকলের ব্যাপারটা হচ্ছে যে একটা কার্বনের এক প্রান্ত আরেকটা কার্বনের আরেক প্রান্ত দ্বারা পরস্পরের যুক্ত হয়ে, প্রথম ও শেষ কার্বন দ্বারা পরস্পরের যুক্ত, সরি প্রথম কার্বন আর এই হচ্ছে শেষ কার্বন, প্রথম ও শেষ কার্বন দ্বারা যুক্ত পরস্পর যদি যদি বন্ধন তৈরি করে, তখন এটা বদ্ধ শিকল। দেখতে চতুর্ভুজাকার, এরকম আরো আছে বাবা, এরকমও আছে, অনেক আছে। তো এটা ম্যান্ডেটরি না যে শেপ কেমন, শেপ কেমন ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে যে আমার চিনা যে এটা বদ্ধ শিকল আর সরল শিকল, তোমাকে দেখাইছি সরল শিকল, এই দুইটা হচ্ছে যে আমার ম্যান্ডেটরি, যে আমার চিনতে হবে যে এটা বদ্ধ শিকল, এটা সরল শিকল, মুক্ত শিকল, সরি। আসো এখন সুষম কি আর বিষম চাকরিক কি? সুষম চাকরিক হচ্ছে যে ওই সকল যৌগ, ওই সকল বদ্ধ শিকলের মধ্যে কার্বন ও হাইড্রোজেন ব্যতীত আর কোনো মৌল নাই। কি কি বলছি? যে সুষম চাকরিক হচ্ছে যে ওই সকল যৌগ, যে সকল যৌগ বদ্ধ শিকলের মধ্যে কার্বন ও হাইড্রোজেন ব্যতীত আর কোনো যৌগ থাকে না। যেমন এই যে একটু আগে যে উদাহরণটা দিছি। তো বদ্ধ শিকলের একটা সুন্দর একটা নামকরণ আছে, তার নামের আগে একটা সাইক্লো ব্যবহার করি। কি ব্যবহার করে? সাইক্লো। বদ্ধ শিকলের নামকরণ আমরা পরে দেখবো যে এটার মধ্যে কেন সাইক্লো ব্যবহার করেছে, কারণ এটা চক্রীয় যৌগ, এই জন্য সাইক্লো ব্যবহার করে, আর তেমন কিছু না। আর এগুলোর নামকরণ কি, কিভাবে আসছে, এগুলো আমরা পরে দেখবো। আপাতত হচ্ছে তোমার জানতে হবে যে নামের আগে কি ব্যবহার করে, সাইক্লো, সাইক্লো। ঠিক আছে, সাইক্লো নামটা ব্যবহার করে। আচ্ছা আসো, এখন আমরা বদ্ধ শিকল তো দেখলাম যে সুষম চাকরিক কি। সুষম চাকরিক হচ্ছে যে বদ্ধ শিকলে কোনো যৌগ যদি কার্বন ও হাইড্রোজেন, এখানে যদি আমি যে হাইড্রোজেন লিখি নাই, তোমরা কি কষ্ট পাবা? পাওয়ার তো কথা নয়, এখানে হাইড্রোজেন আছে, শুধু একটাই হাইড্রোজেন নয়, এখানে হাইড্রোজেন আছে যে দুইটা করে। ঠিক আছে, দুইটা করে, কারণ কি দেখো তো, একটা দুইটা আর এখানে দুইটা, দুইটা হাতের সাথে যুক্ত হবে, তার মানে এই কার্বনের চারটা। তো এটা হচ্ছে যে সুষম চাকরিক। তো সুষম চাকরিকের মধ্যে তো বুঝলাম যে কার্বন হাইড্রোজেন ভেতর কোনো আছে, কিছু কোনো যৌগ আছে নাই, তো কোনো যৌগ নাই, সরি কোনো মৌল আছে, কোনো মৌল নাই। তো বিষম চাকরিক দেখো, বিষম চাকরিক কি? বিষম চাকরিক হচ্ছে যে তার উল্টাটা, যে বদ্ধ শিকলের মধ্যে যদি কোনো পরমাণু, সরি কোনো পরমাণু বা মৌল যদি যুক্ত থাকতে, কার্বন ও হাইড্রোজেন ব্যতীত, কার্বন ও হাইড্রোজেন ব্যতীত কে কে থাকতে পারে বলছিলাম, যে তোমার সালফার, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন। আসো কিছু জিনিস দেখি, যে এই যে দেখো এরকমও হতে পারে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইপক্সাইড। এগুলো আমরা পরে দেখবো যে নামকরণ, যে এটার নাম যে ইপক্সাইড। ঠিক আছে, আপাতত দেখো এখানে আমার কি কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, আছে কি না? আছে। তার মানে কি, অক্সিজেন একটা এক্সট্রা ঢুকছে ভিতরে, যে অ্যাড হয়েছে অক্সিজেন, অক্সিজেনের কারণে, যার কারণে আমরা বলতে পারি যে এটা একটা বিষম চাকরিক যৌগ। এরকম অসংখ্য যৌগ আছে, যে যেমন মনে করো হতে পারে এরকম যৌগ, এগুলোর ভিতরে আবার হাইড্রোজেন যুক্ত হয়। ঠিক আছে, এরকম অসংখ্য যৌগ আছে। আপাতত আমরা আপাতত আমরা এতটুকু দেখি, ওগুলো পরে দেখবো যে আসলে কি কি আছে। সুষম চাকরিক তো বুঝছি, বিষম চাকরিক কি একটা, আপাতত এই টার্মটা তোমাকে দেখাই, এটা তো বুঝছো তাই না? এরকম তো বুঝছো, এরকম আরো আছে অনেক, যে এই এই সালফার এরকম আছে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন গুলা যুক্ত হবে। আপাতত আমরা এতটুকু দেখি, যে এটা বুঝছি যে এটা যে বিষম চাকরিক, এটা আমি দেখে বুঝতেছি, কারণ আমার দেখে বুঝতে হবে। এগুলো কিন্তু এমসিকিউতে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, যে এটা আসলে যে বিষম চাকরিক কোন ক্যাটাগরিতে বসে, বদ্ধ শিকল, বদ্ধ শিকল কোন ক্যাটাগরি, এলিফেটিক ক্যাটাগরিতে, মনে রাখবা। কারণ অ্যারোমেটিকও কিন্তু সুষম চাকরিকও আছে, বিষম চাকরিকও আছে। ঠিক আছে, আসো অ্যারোমেটিকের মধ্যে কি কি আছে আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, বদ্ধ শিকল আগে কি বলছিলাম, সাইক্লো যোগ করতে হয়। মুক্ত শিকলে কোথাও সাইক্লো ব্যবহার করছি না, কোথাও ব্যবহার করি না, তাহলে আমরা সাইক্লো শুধু বদ্ধ শিকলের নামকরণই ব্যবহার করবো। নামকরণ যখন পড়বো তখন আমরা এটা শিখবো, এই টার্মটা।
আসো এখন অ্যালিফেটিক তো গেল, অ্যালিফেটিকটা রাখ। আসো অ্যারোমেটিক নিয়ে একটু জানার চেষ্টা করি। আমরা এখন অ্যারোমেটিকই জানবো। আগে অ্যারোমেটিকের যে ক্লাসিফিকেশনটা আমরা দেখেছি সেটা আমরা দেখার চেষ্টা করি। অ্যারোমেটিকে কি কি দেখছি? অ্যারোমেটিকের মধ্যে আমরা দেখছি যে সুষম চাক্রিক, আর এটা হচ্ছে যে বিষম চাক্রিক। ঠিক আছে, সুষম চাক্রিক আর হচ্ছে যে বিষম চাক্রিক। লেখা আর কি সুন্দর না, হচ্ছে বড় ফ্যাক্ট। চলে, বুঝতে পারলে, তোমরা বুঝতে পারলে চলে যে এটা হচ্ছে যে সুষম চাক্রিক আর হচ্ছে যে বিষম চাক্রিক। সুষম চাক্রিক ঠিক সেম অ্যালিফেটিকের বদ্ধ শিকলের মধ্যে যে আমরা যে কথাগুলো ব্যবহার করছি ঠিক তেমনি অ্যারোমেটিক ও সুষম চাক্রিক সেম কথা পদ্ধতি থাকবে। কি? কার্বন ও হাইড্রোজেন, কার্বন ও হাইড্রোজেন ছাড়া আর কেউ থাকবে না এটার মধ্যে। আর বিষম চাক্রিকের মধ্যে কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস এই যে স্পন এক্স, এই সবগুলো থাকতে পারে। ঠিক আছে, এটা আমরা জানার চেষ্টা করছি। কিন্তু ভাই তাহলে বদ্ধ শিকলের সুষম চাক্রিকের সাথে বদ্ধ বিষম চাক্রিক আর অ্যারোমেটিকের সুষম বিষমর মধ্যে পার্থক্য তাহলে কিভাবে করবো, এটাই এখন দেখার বিষয় যে কিভাবে আমরা পার্থক্যটা করি। আসো অ্যারোমেটিককে আপাতত এতটুকু বুঝি যে সুষম চাক্রিক। আচ্ছা একটা উদাহরণ দিই, দেখো তো সুষম চাক্রিক কার্বন হাইড্রোজেনের মাধ্যমে একটা উদাহরণ, একদম জনপ্রিয় উদাহরণ, সেটা হচ্ছে কি আমাদের বেনজিন। বেনজিন বেনজিন বেনজিনটা কিন্তু এভাবে লেখা হয়, আমরা জানো কি? আচ্ছা বেনজিনটা আবার এভাবে লেখা হয়, কার্বন দিয়ে লেখা হয়। ঠিক আছে, তারপর এখানে একটা দ্বিবন্ধন 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 দিয়ে দেওয়া হয়, আর এগুলো সবগুলোর মধ্যে একটা হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আবার এটাকে এভাবেও লিখা হয়, অনেক জায়গায় দেখবা এরকম করে লিখছে, অনেক জায়গায় না দেখবা যে সামনে আমি লিখতেছি এইভাবে লিখা হয় চক্র করে। ঠিক আছে, তাকে চিনতে হবে যে এগুলো কিন্তু সবগুলো বেনজিন ফরম্যাটই, এটি এক একটা এক এক ধরনের চেহারা, বাট সবগুলোই কিন্তু বেনজিন, মাথায় রাখতে হবে। বিষম চাক্রিকের ক্ষেত্রে আমরা দেখছি। আচ্ছা বিষম চাক্রিকের দুই একটা উদাহরণ দেখি, যে কার্বন 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 কার্বন, তারপরে হচ্ছে সরি একটু বেশি উপরে উঠে গেছে, কার্বন কার্বন নাইট্রোজেন হতে পারে, সমস্যা নাই কোথাও। এখন হচ্ছে আমরা এটা দেখছি যে তোমার আরেকটা দেখি, একটা তো দেখছি, এখন আরেকটা হচ্ছে কি, আরেকটা দেখি আমরা। এটা হচ্ছে যে ফিউরান, সরি এখনো হয়নি, ফিউরান। ঠিক আছে, এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে অক্সিজেনের, এগুলো আমরা এখন আপাতত না দেখি, কারণ এগুলা দেখে মাথা এখনই আওলানের কোনো দরকার নেই। এখানে একটা কার্বন আছে, মাথায় গোজা মিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপাতত এটা হচ্ছে যে ফিউরান, এরকম অসংখ্য আছে, যে ধরো এরকম, এটাকে আমরা বলি দিতেছে থায়োফিন। ঠিক আছে, থায়োফিন, তারপরে বেনজিন, এরকম বেনজিন আছে। আচ্ছা সুষম চাকরির মধ্যে আরেকটা আছে যে ন্যাপথালিন, আর হলো বেনজিন। তো বিষম চাকরিকে যেহেতু তিনটা দিছে এই জন্য এটা বললাম আর কি, যে আরেকটা আছে যে কি ন্যাপথালিন। ন্যাপথালিন দেখতে এরকম, এটা তোমাদের বইয়ে আছে, তারপর আমি ছোট্ট করে একটু দেখাই যে ন্যাপথালিন আসলে দেখতে কেমন। ন্যাপথালিন মূলত হচ্ছে যে ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ন্যাপথালিন। কি এটা? ন্যাপথালিন। হুম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিরিডিন। লিখে দিই নামগুলা, আপাতত না শিখলে চলবে, কারণ পরে আমি লিখে দিব আবার অ্যারোমেটিক, মানে শেষে একদম শেষে তোমার কিছু যোগ নিয়ে আমি নামকরণ করাবো, যে এই যোগের নাম এটা, এটা সেটা। আর এটা হচ্ছে যে হচ্ছে যে ফিউরান।
আর এটা হচ্ছে থায়োফিন, ফিউরান থায়োফিন, ঠিক আছে। এটা বেনজিন, বেনজিন, আর হচ্ছে যে নেপথালিন, নেপথালিন, আরো আছে অ্যালথ্রাসিন আছে, ফিনানফ্রিন আছে। তো এগুলো আমরা এগুলো আমাদের এখন না। আপাতত আমাদের মেইন ফোকাস হচ্ছে কি অ্যারোমেটিক। অ্যারোমেটিকের থেকে আমরা সুষম চাকরিক পেয়েছি। সুষম চাকরিক মানে কি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে যে সকল যৌগগুলো তৈরি হয় অ্যারোমেটিকের ক্ষেত্রে, তারা মূলত হচ্ছে যে সুষম চাকরিক। আর বিষম মানে কি কার্বন হাইড্রোজেন ব্যতীত আমি কি দেখবো, সালফার, তারপরে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, এগুলো দেখবো। আর অ্যারোমেটিক, আচ্ছা এখন আমি একটু আগে একটা কথা বলছিলাম যে অ্যারোমেটিক আর হচ্ছে যে বদ্ধ শিকলের মধ্যে, বদ্ধ শিকলে কিন্তু সুষম চাকরিক ছিল, বিষম চাকরিক ছিল, ছিল না, ছিল। তো এই যে এখন আমি পার্থক্য করবো কিভাবে, যে এটা একটা বদ্ধ শিকল আর এটা হচ্ছে যে একটা অ্যারোমেটিক এর যৌগ, এটা আমি কিভাবে পার্থক্য করবো? আসো এই পার্থক্যের জন্য তোমাকে অ্যারোমেটিক বিস্তারিত করতে হবে। আসো এখন আমরা অ্যারোমেটিক পড়বো। অ্যারোমেটিক কি? অ্যারোমেটিক অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যারোমেটিক নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যারোমেটিক এর বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যারোমেটিক বৈশিষ্ট্য আপাতত আমরা তো জানি যে বেনজিন একটা অ্যারোমেটিক, আপাতত এটা লিখে রাখি, হ্যাঁ, বেনজিন। আবারও বলতেছি, বেনজিনের চেহারা কিন্তু তিন ধরনের হয়। এটা এক ধরনের, এটা সহজ, এই জন্য এটা প্রেফার করি বেশি। আরেকটা হচ্ছে এটা মানে যে এটা মানে যে এই যে এটা, ঠিক আছে, এটা মানে এটা মানে এটা। দেখো বেনজিনের তিনটা ফরম্যাট দেখাইছি, সবগুলো কিন্তু বেনজিন। আসো এবার বেনজিনের কিছু বৈশিষ্ট্য দেখি, যে আসলে বেনজিন যে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক হতে হলে যে কি কি বৈশিষ্ট্য মানতে হবে। যে এখানে যে কিছু আমি সুষম তারপরে বিষম যে যৌগগুলো লিখছি, তাদের জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে এগুলো আমরা ওই বদ্ধ শিকলও সুষম বিষম রয়েছে, কিন্তু বদ্ধ শিকল থেকে আমরা কিভাবে পার্থক্য করবো তাদেরকে। আসো এক নম্বরে লিখি। এক নাম্বার হচ্ছে কি, চ্যাটা ও সমতলীয়। কি? সমতলীয় যোগ হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমার একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, ঠিক আছে, একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। তিন নাম্বার, আমার কার্বন সংখ্যা, মোস্ট অফ দ্য টাইম কার্বন সংখ্যা 5, 6, 7 এর অধিক, বা 5, 6, 7 থাকতে পারে বা এর অধিক, এবং এর অধিক, ঠিক আছে, এর অধিক। সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই জিনিসটা তোমাদের এসএসসি বইয়ে নাই, বা থাকলেও তেমনি উজ্জ্বল করে দেওয়া মানে রেখে রাখছে তারা। যেটা হচ্ছে কি, যে 4n+2 নীতি, এটাই হচ্ছে যে সবচেয়ে মূল জিনিস। 4n+2 নীতি, এটা কি, এটা কে দিয়েছেন, এটা মানে কি? 4n+2 হচ্ছে যে যে এই সংখ্যার নামটা হচ্ছে যে হাকেল, এই হাকেল নীতি বা হাকেল সংখ্যা বলা হয়, একে হাকেল সংখ্যা বলা হয়। আচ্ছা, এর কাজ কি আমরা এখন দেখবো। 4n+2 কি? 4n+2 সঞ্চারণশীল ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন না, পাই ইলেকট্রন। কি ইলেকট্রন? পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, বা ডিলোকালাইজড, যাকে ইংলিশে বলা হয় ডিলোকালাইজড, ঠিক আছে। এখন 4n+2 এই নীতিগুলো আমরা এবার দেখবো আস্তে আস্তে একটা একটা করে। আগে আমি তিনটা আঁকি, হ্যাঁ। একটা হচ্ছে বেনজিন, সরি, এটা হচ্ছে যে নেপথালিন,
প্রথমে ন্যাপথলিন এঁকে বলছি। আসো হলো বেনজিন। আসো অ্যালথ্রাসিন। আপাতত তিনটাই জানো, আরো আছে, অসংখ্য আছে। ঠিক আছে, এর নাম কি? এর নাম হচ্ছে যে ন্যাপথালিন। লিখে রাখো, ন্যাপথালিন। হলো বেনজিন। এ হচ্ছে অ্যালথ্রাসিন। অ্যালথ্রাসিন। ঠিক আছে, এগুলা যে আমার এই রুল গুলো ফলো করে আমরা এখন দেখবো আস্তে আস্তে। দেখো, চ্যাপ্টার সমতুল্য যৌগ। আচ্ছা, এটা একটা ফ্ল্যাট না? তাহলে এই বোর্ডটা একটা তলের মধ্যে আছে না? এই তলের মধ্যে আমরা এগুলা আঁকতে পারছি কিনা? আঁকতে পারছি। এখন এগুলা যখন আমরা তোমরা পরীক্ষা হতে যাবা তখন এগুলো সমতলের মধ্যে থাকে। ঠিক আছে, তো এগুলো এই প্রথম যুক্তিটা থাকা উচিত, কিন্তু প্রথম গুলো থেকে পরের গুলো সবচেয়ে বেশি মানে সিগনিফিকেন্ট বেশি। একান্ত দ্বিবন্ধন, ভাই একান্ত দ্বিবন্ধন মানে কি? একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে যে তোমার ইলেকট্রন যখন এই একটা কার্বন, ধরো এখানে দেখেন, দেখো এক নাম্বার কার্বন, এটা 2 ধরলাম, 3, 4, এটা 5, এটা 6 নাম্বার কার্বন। ঠিক আছে, দেখো 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বনের মাঝে কি আছে? এক বন্ধন। 2 আর 3 এর মাঝে কত? দ্বিবন্ধন। 3 আর 4 এর মাঝে কত? এক বন্ধন। 4 আর 5 এর মাঝে কত? এক বন্ধন। 5 আর 6 এর মাঝে এক, আবার 6 আর 1 এর মাঝে এক বন্ধন। দেখো তো এটা কি পরপর আছে দ্বিবন্ধন গুলা? পরপর আছে না? পরপর নাই, একটার পর একটা আছে। আবার দেখো তো সিঙ্গেল বন্ড গুলো কি একটার পর একটা আছে না? একটার পর একটা আছে। বাট সিঙ্গেল বন্ড এখানে কোনো ম্যাটার না, ম্যাটার করবে হইতেছে আমার পাই ইলেকট্রন। ঠিক আছে, 4n+2 নীতিতে মানবে, এটা আমরা দেখবো আস্তে আস্তে। আসো, আচ্ছা, এটারে এই চিত্রটারে আমি এখানে লিখতেছি অন্যভাবে। দেখো এটাও কিন্তু একটা বেঞ্জিন। ঠিক আছে, তুমি এই চিত্রটা বাদ দাও, এই চিত্র আর এই চিত্রের সাথে তুলনা, এই চিত্রের সাথে তুলনা করো, তুলনা করো। দেখো তো এই চিত্রে দ্বিবন্ধনটা কোথায় আছে? এই কার্বন আর এই কার্বন আছে। দেখো তো এটা কোথায় আছে? এই কার্বন আর এই কার্বনের মাঝে আছে, আছে কিনা? আছে। তো দেখো তো একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল, একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল, একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল, ঠিক তেমনি একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল, একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল, একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল। দেখো তো দুটো দুটো দেখতে ভিন্ন রকম না? ভিন্ন রকম কিনা? হ্যাঁ ভিন্ন রকম, কিন্তু যৌগ দুইটা সেম যৌগ। আর এটাকে বলা হয় যে সঞ্চারণশীল ইলেকট্রন, সরি একান্ত দ্বিবন্ধন। সঞ্চারণ ইলেকট্রন তো আমরা পরে আসবো। এটা হচ্ছে যে দ্বিবন্ধন, একান্ত দ্বিবন্ধন, একটার পর একটা, একটার পর একটা। ঠিক আছে, আপাতত এইটুকু জানেন। এবার দেখো কার্বন সংখ্যা 5, 6, 7 হতে পারে, আর অধিক হতে পারে। দেখো তো এই বেনজিনের কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হইতেছে 1। এই যে প্রতিটা, এখানে দাও, প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা কোনায় কোনায়, এই প্রতিটা কোনায় কিন্তু এক একটা করে কার্বন আছে। ঠিক আছে, তো ঠিক তেমনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আছে কিনা? আছে। আর মনে করে ফেললো না যে এগুলা হাত। হ্যাঁ হাত তো আছে অবশ্যই, জাস্ট তোমাকে বোঝার জন্য দাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো বেনজিনের কয়টা হাত? 6টা কার্বন কিনা? 6টা। এবার দেখো তো ন্যাপথালিনের কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। হয়েছে নি? হয়েছে, 10টা হয়েছে। তো ন্যাপথালিন 10টা। এবার দেখো তো অ্যালথ্রাসিন, অ্যালথ্রাসিনের কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। অ্যালথ্রাসিনের কয়টা? 14টা। তো দেখো কার্বনের সংখ্যা কিন্তু সব 5, 6-এর উপরে বেশি। এখন আসো যে 4n+2 নীতি, এটা তো গেল যে কার্বন সংখ্যা 5, 6, 7-এর উপর বেশি দেখবো। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে কার্বন সংখ্যা 5, 6, 7-এর বেশি, তারপর হইতেছে যে একান্ত দ্বিবন্ধন দেখলেই যে আমরা বলে দিব যে এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ, ব্যাপারটা কিন্তু তা না। অ্যারোমেটিক যৌগের একটা পার্থক্য আছে, ছোট করে অ্যারোমেটিক যৌগের এই ব্যাখ্যা শেষে আমরা বুঝিয়ে দিব যে কোনটা আসলে অ্যারোমেটিক আর কোনটা আসলে অ্যারোমেটিক না। যদিও এটা এসএসসি তে খুব কম আছে,
বা ইন্টার উঠলে এটা তোমরা পাওয়া বেশি, মানে ইন্টারমিডিয়েটে ওঠার পর। কিন্তু তারপরে ছোট্ট করে একটা দিয়ে দিব যে আসলে একান্ত তুমি অ্যারোমেটিক, এটা কি অ্যারোমেটিক যৌগ নাকি অ্যারোমেটিক নয়, এটা চেনার জন্য জাস্ট একটা উপায় বলে দেবো আপাতত ছোট্ট করে, বেশি ডিটেলস বলবো না। আসো 4n+2 সংখ্যা হচ্ছে পাই ইলেকট্রন। আচ্ছা 4n+2 আমি n এর মান এখানে 1 বসাও তো। 1 বসালে কি হয়, 4 1 4, 4 2 কত 6 নি, দেখো তো হয়েছে কিনা, 1 2 3 4 5 6 হয়েছে কিনা, হয়েছে। সঞ্চয় চিহ্ন পাই ইলেকট্রন, দেখো তো এখানে কয়টা, 1 2 3 4 5 6টা আছে, 1 2 3 4 5 6 আছে কিনা, আছে। এগুলো হইতেছে যে বেনজিন, ঠিক আছে। ঠিক তেমনই এন এর মান তুমি 2 বসাও, 2 বসালে দেখবা যে ন্যাপথালিন পাবা। দেখো তো 2 বসার কথা, 4 2 8 10, যাতে কার্বন সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে কিনা, হয়েছে। অ্যালট্রাসিনে দেখো 3 বসাও, 3 বসালে কথা রিং, রিং চিন্তা এন এর মান হচ্ছে রিং, এটা একটা রিং, এটা একটা রিং, এটা একটা রিং। এগুলো সবগুলো হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন, ঠিক আছে। এগুলা এখানেও আসতে পারে, এটা এখানে আসতে পারে, এটা ওখানে চলে যেতে পারে, এটা এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে, পারে কিন্তু একটা সিকোয়েন্সে যেতে পারে। এমন না যে তুমি এটাকে এক পাশে রাখলা, কার্বনের হাত তখন 5টা হয়ে গেল, দেখবা অনেকে এমন করে, তোমাকে দেখাই যে ন্যাপথালিন এমন করে, অনেকে কি করে, ধরো সাপোজ সেইখানে দিছে, সেইখানে দিছে, সে প্রথমটা ঠিক রাখছে, ঠিক আছে, সে প্রথমটা ঠিক রাখছে, পরেরটা সে কি করছে, পরেরটা সে কি করছে দেখো, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, দিয়ে বলতেছে ভাই এটা তো আমার হয়ে গেছে। ভাই এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো তুমি আমার বলো। এই কার্বনটা দেখো তো, এই কার্বনটা, এই কার্বনে হাফ করেছে তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কার্বনে পাঁচটা, কার্বনে পাঁচটা কখনো সম্ভব, কখনো সম্ভব না। তাহলে এরকম ধুম করে তুমি দিয়ে দিবা, তুমি নিজের মন মতো করে বসে দেবে, ব্যাপারটা কি তা না। ব্যাপারটা হচ্ছে যে একান্ত দ্বিবন্ধন অবশ্যই অবশ্যই হতে হবে। কি হতে হবে, একান্ত দ্বিবন্ধন অবশ্যই হতে হবে। এই যে এখানে দেওয়া আছে ন্যাপথালিন, দেখো সিকোয়েন্স অনুযায়ী একটা, দেখো তো এই কার্বনে 4টা, তুমি এখানে একটা পাবা না যে কার্বনে হাত 5টা, ঠিক আছে, তুমি এখানে একটা খুঁজে পাবা না। এই যে কার্বন, আবার এগুলো মনে করো না যে কার্বনে হাত, ঠিক আছে, এটা কিন্তু কার্বনে হাত, জাস্ট তোমাকে বোঝানোর জন্য দাগ দেওয়া হয়েছিল যে এখানে একটা কার্বন আছে, ঠিক আছে। তাক মুছে দিই, তোমরা আবার পরে, ঠিক আছে। দেখো তো এবার গুনে দেখবা যে কার্বনের হাত কোনটার মধ্যে 5টা আছে, তুমি বলতো ভাই এটার মধ্যে তো 3টা, 1 2 3, ভাই এটার মধ্যে 3টা না, আসলে 3টা না। এখানে হইতেছে যে আমার একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন জায়গা দখল করবে এগুলা, এই যে জায়গা দখল করবে, ঠিক আছে। এবার তুমি গুনে দেখতে পারো যে কার্বনের হাত 4টা না 5টা, যদি 5টা হয় তাহলে বলবো যে এখানে কার্বনের হাত 5টা হলো কিভাবে। আচ্ছা আসো এরপরে আমরা যাই। তো 3টে এন এর মান 3 বসালে কত হয়, অ্যালট্রাসিন। এখন তুমি বলতে পারো ভাই এন এর মান 0 বসালে হবে, হ্যাঁ এন এর মান 0 বসালে হবে কি না। এন এর মান যদি আমি 0 বসাই তাহলে কি 4 0 0 2, ঠিক আছে। এবার দেখাই তোমাকে এটা, হ্যাঁ এবার দেখো, দেখো তো এটাও কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। কিন্তু অ্যারোমেটিক যৌগ না, সরি এটা অ্যারোমেটিক না। ধরো এখানে একটা সালফার দিলাম, সালফার দিয়ে একটা মুক্ত জোর ইলেকট্রন দিলাম, এই মুক্ত জোর কিন্তু অনেক ভূমিকা পালন করে, ঠিক আছে। এই মুক্ত জোরের ভূমিকা কিন্তু অনেক অনেক মানে অনেক। এই কারণে তখনই এটা কিন্তু একটা অ্যারোমেটিক পরিণত হবে, ঠিক আছে। এর আগে এটা অ্যারোমেটিক নয়। আবার দেখো তো দুইটা আছে কিনা, হ্যাঁ দুইটা আছে তো, তাহলে কি আছে, এটাও কিন্তু একটা অ্যারোমেটিক হবে। এখন অ্যারোমেটিক হবে যদি আমি মুক্ত জোর না দেই, তখন কিন্তু অ্যারোমেটিকে পড়বে না। কেন পড়বে না এটা আমরা পরে বুঝবো, যে বলছিলাম যে কোনটা অ্যারোমেটিক কোনটি অ্যারোমেটিক না, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। আসো আপাতত আমাদের এতটুকু তো বুঝতে পারছি যে চ্যাপ্টা সমতলীয় যৌগ একান্ত দ্বিবন্ধ থাকতে হবে, কার্বন সংখ্যা 5 6 7, 4n+2 নীতি পাই ইলেকট্রন মেনে চলে, ঠিক আছে। আসো বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, মুছে ফেলি। এখন আমরা ছোট্ট করে দেখব যে কোনটা অ্যারোমেটিক আর কোনটি অ্যারোমেটিক নয়। এটা জাস্ট ইন্টারের কনসেপ্ট, বাট মাঝে মাঝে এসএসসি তে কিন্তু এমন এমসিকিউ দিয়ে দিয়ে বলে যে এটা কি আসলে অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না, এটা বলে দেয়। এটার কিন্তু হিউজ ব্যাখ্যা কিন্তু তোমার অনেক বিস্তারিত দিতে হবে 30 মিনিটস, বাট তোমাকে এত কিছু জানতে হবে, জাস্ট দুই একটা পয়েন্ট খালি তোমারে পয়েন্ট আউট করে দেবো, তেমন কিছু না। দেখো আমরা সম্পূর্ণ বিস্তারিত জানার এখন চেষ্টা করবো না, কারণ এটা ইন্টারমিডিয়েটের পড়া, আবারও বলতেছি, ঠিক আছে। আপাতত আমরা জানার চেষ্টা করবো যে অ্যারোমেটিক নয়, জাস্ট
এই ছোট্ট করে কিছু পয়েন্ট আউট করবো, তেমন কিছু না, ঠিক আছে। আমি একটা যৌগ দিই, যৌগ। এগুলার নাম কি এগুলা এখন আপাতত জানার কোনো দরকার নেই, ঠিক আছে। আবারও বলতেছি, আবারও বলতেছি। তারপরে জাস্ট আপাতত তিনটা নিয়ে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সর্বপ্রথম আমার অ্যারোমেটিক হতে হলে কি মানতে হবে? 4n+2 ইলেকট্রন, পাই ইলেকট্রন। কত? 4n+2 পাই ইলেকট্রন, ঠিক আছে। তারপরে আপাতত 4n+2 পাই ইলেকট্রন মানলেই চলবে। হ্যাঁ, আর্ট হচ্ছে যে, হ্যাঁ এসব জানতে, আর্ট হচ্ছে একান্তর দ্বিবন্ধন। কি? একান্তর দ্বিবন্ধন। আমরা এটাকে সহজ ভাষায় শিখবো যে একান্তর দ্বিবন্ধন কি, এটা আমাদের এখন জানার বিষয় না, আমরা সহজ ভাষায় জানার চেষ্টা করবো, ঠিক আছে। আসো, আচ্ছা প্রথমে আগে হইতেছে কি আমার 4n+2, দেখতে হবে যে আমার 4n+2 আছে, আরো আরো দুটা যোগ দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। আরো দুটা যোগ দেওয়ার চেষ্টা করি। যদিও আমার চিত্র আঁকা সুন্দর হইতাছে না, জাস্ট বুঝতে পারলে হয়েছে। হ্যাঁ, বুঝতে পারাটাই জাস্ট মেইন জিনিস। ধরো আমি একটা আনতেছি অজানা যোগ দিলাম, মানে নিজের মন মতো বানায় ফেললাম। এটা যে এক্সিস্ট যে করে এই যোগ, এই যোগ আমি নিজেও জানি না, ঠিক আছে। জাস্ট তোমার বোঝানোর জন্য যে আসলে জিনিসটা কি। তারপর হইতাছে সরি, এইটা নেই। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে আসলে জিনিসটা কি ঘটতে চলেছে, ঠিক আছে। আসো, 4n+2 কি? পাই ইলেকট্রন থাকতে হবে, এটা আমার সর্বপ্রথম কথা। তো সর্বপ্রথম কথা যদি 4n+2 থাকতে হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আমার ইলেকট্রন কয়টা। দেখো তো এটার মধ্যে ইলেকট্রন কয়টা? একটা, মানে পাই ইলেকট্রন ওইগুলো না, পাই ইলেকট্রন কয়টা? এটা একটা, এটা একটা, কয়টা? দুইটা। এখানে পাই ইলেকট্রন কত? 2। তার মানে হইতেছে যে এটা কোনোভাবেই সম্ভব না, অর্থাৎ মানে এখানে চারটা আছে আর কি পাই ইলেকট্রন, তাহলে এটা আমার অ্যারোমেটিক নয়। প্রথম কাতারে এটা বাদ পড়ে গেছে, একান্ত দ্বিবন্ধন তো পরের হিসাব। তারপরে কি? তারপরে এটা, এটা দেখো তো একটা, দুইটা, এটাও কয়টা? এখানে চারটা পাই ইলেকট্রন আছে, তাহলে কি এটা হবে? হবে না। হ্যাঁ, এটা হবে না। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেহেতু এই যৌগটা দিছে আমি একটা মাইনাস দিয়ে রাখছি, মাইনাস মানে হইতেছে যে এখানে দুটো ইলেকট্রন আরো বেশি আছে। আচ্ছা, এই ইলেকট্রন বেশি আছে কম আছে, এই যে প্লাস চিহ্ন দ্বারা কি বুঝায়? প্লাস চিহ্ন দ্বারা বুঝাইতেছে যে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর এখানে বুঝাইতেছে যে ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে। এতটুকু তো আমরা জানি। এটা মেবি তোমার পঞ্চম চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার মেবি কনসেপ্ট, বা ফোর্থ চ্যাপ্টারে একটা কনসেপ্ট আছে যে ক্যাটায়ন আর অ্যানায়ন, ঠিক আছে। আপাতত এতটুকু বোঝার চেষ্টা করি যে দেখো তো এখানে কয়টা ইলেকট্রন? চারটা ইলেকট্রন। হ্যাঁ, চারটা ইলেকট্রন। কিন্তু আমি এখানে যখন মাইনাস দিছি, তার মানে কি এখানে এক্সট্রা আরো দুটো ইলেকট্রন আছে, তার মানে কি এখানে 6টা ইলেকট্রন, তাহলে এটা অবশ্যই কাউন্টেবল হবে, ঠিক আছে। প্রথম শর্ত অনুযায়ী দেখতেছি আমরা, কিন্তু প্রথম শর্ত অনুযায়ী দেখতেছি, পরেরটা না। এরপরে আসো, এরপরে হইতেছে যে দেখো তো এখানে কয়টা? একটা, দুটা, দুটা মানে কি চারটা ইলেকট্রন আছে, তাহলে তো এটা তো আরো আগে হবে না, হবে হবে না। এবার আসো এখানে, এখানে কয়টা আছে? দুইটা, চারটা, ছয়টা, ছয়টা আছে অবশ্যই, তার মানে এটা হবে। এখানে দুইটা থাকার হচ্ছে, এটা হচ্ছে মুক্ত জোর, মুক্ত জোর এখানে তার কোনো ভূমিকা নাই, বাট এখানে ছয়টা তো আছে, আছে, তাহলে এটা হবে, হবে না? হবে।
এবার আসো এখানে, এখানে কয়টা, একটা দুইটা তিনটা, এখানে কয়টা আছে, ছয়টা উত্তেজক সরি সঞ্চালনশীল ইলেকট্রন আছে, ডিলোকালাইজড ইলেকট্রন। তাহলে এটাও কারেক্ট। দেখো এটা এবার একটা দুইটা তিনটা চারটা, তো এখানে চারটা আছে, তাহলে একটা ইলেকট্রন, হ্যাঁ চারটা ইলেকট্রন। কিন্তু আমি এখানে যখন মাইনাস দিছি তার মানে কি এখানে এক্সট্রা আরো দুটো ইলেকট্রন আছে, তার মানে কি এখানে ছয়টা ইলেকট্রন, তাহলে এটা অবশ্যই কাউন্টেবল হবে। ঠিক আছে, প্রথম শর্ত অনুযায়ী দেখতেছি আমরা, কিন্তু প্রথম শর্ত অনুযায়ী দেখতেছি, পরেরটা না। এরপরে আসো, এরপরে হইতেছে যে দেখো তো এখানে কয়টা, একটা দুটো, দুটো মানে কি চারটা ইলেকট্রন আছে, তাহলে তো এটা তো আরো আগে হবে না, হবে হবে না। এবার আসো এখানে, এখানে কয়টা আছে, দুইটা চারটা ছয়টা, ছয়টা আছে অবশ্যই, তার মানে এটা হবে। এখানে দুইটা থাকার হচ্ছে এটা হচ্ছে মুক্ত জোর, মুক্ত জোর এখানে তার কোনো ভূমিকা নাই, বাট এখানে ছয়টা তো আছে, আছে তাহলে এটা হবে, হবে না, হবে। এবার আসো এখানে, এখানে কয়টা, একটা দুইটা তিনটা, এখানে কয়টা আছে, ছয়টা উত্তেজক সরি সঞ্চালনশীল ইলেকট্রন আছে, ডিলোকালাইজড ইলেকট্রন। তাহলে এটাও কারেক্ট। দেখো এটা এবার একটা দুইটা তিনটা চারটা, তো এখানে চারটা আছে, তাহলে কি এটা কারেক্ট নাকি ইনকারেক্ট, কোনটা? এটা অবশ্যই কারেক্ট। কেন কারেক্ট? দেখো তো এখানে দুইটা, এখানে দুইটা কয়টা, চারটা, আর এখানে আরো কয়টা আছে, দুইটা আছে, তার মানে কি মোট ছয়টা ইলেকট্রন আছে। এই নাইট্রোজেনেরও কিন্তু মুক্ত জোর ইলেকট্রন আছে, কিন্তু এই নাইট্রোজেনের এই মুক্ত জোরে কোনো ভূমিকা রাখে না, আর নাইট্রোজেনের অবশ্যই ভূমিকা রাখে। কেন রাখে কেন রাখে না এগুলো সব হইতেছে ইন্টারের পর, এত কিছু জানার প্রয়োজন নাই। আপাতত হইতেছে যে তোমার জানা উচিত যে এখানে আমার ছয়টা ইলেকট্রন আছে, এটারও থাকুক, এটাও ছয়টা ইলেকট্রন আছে আর এটাও ছয়টা ইলেকট্রন আছে, তবে এটার ভূমিকা এই যে দুইটা ইলেকট্রনের ভূমিকা কিন্তু এই চক্রের মধ্যে অবস্থান অবশ্যই আছে। তাহলে অবশ্যই এটা একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে দেখো আমরা কয়টা পাইছি অ্যারোমেটিক, একটা দুইটা তিনটা অ্যারোমেটিক পাইছি, একটা দুইটা সরি চারটা অ্যারোমেটিক পাইছি, আর দুইটা হইতেছে যে নন অ্যারোমেটিক পাইছি, তাই না? এখন এটা হচ্ছে এক নাম্বার শর্ত দ্বারা। এখন এক নাম্বার শর্ত ফলো করার পর আমার দুই নাম্বার শর্ত কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? এটা আমার জানা উচিত। তো এটা তো একান্ত দ্বিবন্ধন থাকবে। একান্ত দ্বিবন্ধন মানে কি তোমার বলছিলাম যে ভাই, একান্ত দ্বিবন্ধন মানে হইতেছে যে আমার এই যে এরকম থাকতে হবে, এই 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 এটা থাকতে হবে, মানে পাশাপাশি থাকতে পারবে না কখনো দ্বিবন্ধন, ঠিক আছে, থাকতে পারবে না। তো এটা তো প্রথম কাতারই বাদ, প্রথম কাতারে যেহেতু বাদ, এটা নিয়ে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন আছে, অ্যানালাইজ করার কোনো দরকার আছে না? কোনো দরকার নেই। তবুও তোমাকে ছোট্ট করে দেখায় যে যদি একান্ত দ্বিবন্ধন মিলে কিনা। দেখো তো আমার এটার পরে একটা সিঙ্গেল বন্ড আছে, হ্যাঁ এটা মিলছে, বাট এই সিঙ্গেল বন্ডের পরেও কিন্তু আরেকটা সিঙ্গেল বন্ড রয়ে গেছে না? তাহলে তো এটা আরো আগেই বাদ। এটা কি, এটা আরো আগে বাদ, মানে এটা কোনোটা শর্তেই প্রযোজ্য করে নাই। এবার আসো এটার মধ্যে, এটার মধ্যে দেখো তো, দেখো কি বলতেছিলাম যে এটা একটা অ্যারোমেটিক যৌগ। কেন অ্যারোমেটিক যৌগ? যে দেখো এটা 4n+2 নীতি মেনে চলে, সাথে একটা একান্ত দ্বিবন্ধন, কাইন্ড অফ একান্ত দ্বিবন্ধন না? দেখো তো, দেখো তো এটা একান্ত দ্বিবন্ধন কাইন্ড অফ। এখানে আছে, এখানে আবার সিঙ্গেল, এখানে ডাবল, এখানে আবার সিঙ্গেল, এখানে ডাবল, এখানে আবার সিঙ্গেল, ঠিক আছে? এটা কিন্তু একটা একান্ত দ্বিবন্ধন ফলো করে। যেহেতু ফলো করে সেহেতু এটা একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে ঠিক আছে, সেকেন্ড শর্ত আমার প্রযোজ্য হলো, তাই এটা একটা অ্যারোমেটিক যৌগ। আমরা আরেকটু বোঝার চেষ্টা করি যে আসলে এটা কিভাবে অ্যারোমেটিক হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমার প্রথম শর্ত কি, ছয়টা ইলেকট্রন মানতে হবে। ছয়টা ইলেকট্রন দেখো তো, এখানে 2 4 এ একটা 6, এ একটা মুক্ত জোর ইলেকট্রন। এই কারণে এই বেনজিনটা আমি মাইনাস দিলাম, এটা বেনজিন না, জাস্ট একটা অন্য পেন্টাগন শেপের, আমি এখানে একটা মাইনাস দিলাম যে এটা মাইনাসের। তো যেহেতু এটা মাইনাসের, তাহলে দেখো তো এখানে ইলেকট্রন কয়টা, একটা দুইটা দুইটা চারটা ছয়টা, ছয়টা কিনা, ছয়টা, এটাকে ফলো করছে, একান্ত দ্বিবন্ধন কিনা, এটা দ্বিবন্ধন, এরপর এক বন্ধন, এরপর এক জোড়া আছে, আবার অবশ্যই এক বন্ধন, তারপর আবার দ্বিবন্ধন, তাহলে এটা কি, এটা একটা অ্যারোমেটিক যৌগ। আসো এবার এটার মধ্যে, এটা তো আগের থেকে বাদ, কিন্তু এটা একান্ত দ্বিবন্ধন কিন্তু ফলো করে, ভালো করে দেখো। দেখো তো এখানে একটা দ্বিবন্ধন আছে অবশ্যই, এখানে একটা এক বন্ধন আছে অবশ্যই, এখানে একটা পজিটিভ জিনিস আছে, আবার পজিটিভের পরে এখানে একটা আবার তোমার কি আছে, এক বন্ধন আছে, আবার এখানে দ্বিবন্ধন, এখানে আবার এক বন্ধন। মূলত তোমাকে আমি বোঝানোর এটা চেষ্টা করতেছি যে যে তোমার মনে করো শুধু যে বন্ধন থাকলে যে একান্ত দ্বিবন্ধন হবে ব্যাপারটা কিন্তু তা না, এটা মনে রাখো। এটা এটা হতে পারে প্লাস, হতে পারে এটা মাইনাস, যে কোনো কিছু দিয়ে হতে পারে, বাট আমার কথা হচ্ছে যে পাই ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রনের 6টা থাকতে হবে। এবার এটা যেভাবে থাকুক, থাকার পর আমার দেখতে হবে যে প্লাস মাইনাস এসব যদি চিহ্ন থাকে, তাহলে আমি চিন্তা করবো যে এগুলো একান্তর আকারে আছে কিনা। যেমন দেখো তো এটা একান্তর আকারে আছে কিনা, এটা দ্বিবন্ধন কিন্তু এটা এক বন্ধন, কিন্তু এখানে একটা প্লাস, এখানে আবার দ্বিবন্ধন, ঠিক আছে? এখানে না সরি, এখানে একটা এক বন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, আবার এটা এখানে একটা এক বন্ধন, তাহলে এটাও কিন্তু আমার অ্যারোমেটিক নয়, ঠিক আছে?
এখন আসো এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে মজার ব্যাপার হচ্ছে যে দেখো আমার টোটাল কার্বন কয়টা, সরি ইলেকট্রন কয়টা, এখানে 6টা অলরেডি আছে। তাহলে এই ইলেকট্রন কোনো ভূমিকা আছে নাই, যদি থাকতো তাহলে আমরা এটার মধ্যে বিবেচনা করতাম, বা এটার মধ্যে আসতেছি, এটার মধ্যে আসতেছি, বা এটার মতো বিবেচনা করতাম। যেহেতু এই মুক্ত জোরে কোনো ভূমিকা নাই, তাহলে আপাতত আমরা এটা না দেখি, ঠিক আছে, ভূমিকা যেহেতু নাই। এবার দেখো যে আমার দ্বিবন্ধনের পরে এক বন্ধন, এক বন্ধনের পরে দ্বিবন্ধন, দ্বিবন্ধনের পরে এক বন্ধন, এক বন্ধনের পরে আবার এক বন্ধন কিন্তু চলে আসছে বাজি। এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, না আছে কোনো মাইনাস, না আছে কোনো প্লাস, না আছে মুক্ত জোর। আরেকবার বলে দেই, এখানে তোমার দ্বিবন্ধনের বদলে কে কে থাকতে পারে, প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, মুক্ত জোর ইলেকট্রন থাকতে পারে, থাকতে পারে একান্ত দ্বিবন্ধন। কিন্তু এখানে কিছু আছে নাই, এটা ছিল, ছিল কিন্তু এরপর ভূমিকা নেই, যেহেতু ভূমিকা নাই তারে তো আমরা গণাই ধরবো না। ভূমিকা যেহেতু নাই, ঠিক আছে, ভূমিকা যেহেতু নাই তাহলে তার আমরা গণিত লাভ আছে, কোনো লাভ নেই। তো শেষ, এ হলো আমার এখানে বক্তব্য শেষ। এরপর আসো এটার মধ্যে, সরি সরি সরি, এখানে আরো বলা কিছু আছে যে এখানে দেখো 6টা ইলেকট্রন অবশ্যই আছে। আসার পরে দেখতেছি যে একান্ত দ্বিবন্ধন কি মানছে, এখানে একটা এক বন্ধন, এখানে একটা এক বন্ধন পড়ে গেছে, তাহলে মানছে একান্ত দ্বিবন্ধন, মানে নাই। তাহলে কি এটা আমরা বলতে পারবো এটা অ্যারোমেটিক? না, এটা তো অ্যারোমেটিক নয়। তাহলে এটা এটা বাদ, দেখো টিক চিহ্ন থেকে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে, তাহলে এটা মানা যাবে না। এবার আসো এটার মধ্যে, দেখো তো এটা অলরেডি কি হয়েছে, 6টা ইলেকট্রন, প্রায় এটার মতো না দেখতে, 6টা ইলেকট্রন তৈরি করা হয়েছে। 6 ইলেকট্রন তৈরি করার পরও এখানে একটা কি আছে, মুক্ত জোর রয়েছে। কিন্তু এই মুক্ত জোরের কোনো ভূমিকা আছে? দেখো তো কোনো ভূমিকা নাই, যেহেতু ভূমিকা নাই তাহলে আমরা কি করব, দেখবো যে ইলেকট্রন গুলো একান্তর কিনা। এই দেখো তো একটা দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, এক বন্ধন আছে, তাহলে অবশ্যই এটা একটা কারেক্ট, এটা একটা অ্যারোমেটিক যৌগ। এবার আসো এখানে, দেখো এখানে একটা দ্বিবন্ধন, এক বন্ধন, এই যে এই মুক্ত জোরের ভূমিকা কিন্তু অবশ্যই এটার মধ্যে আছে, কিন্তু বাট এই মুক্ত জোরের ভূমিকা কিন্তু এটার মধ্যে নাই। কেন আছে কেন নাই আমি বলার চেষ্টা করছি, আবারও বলি যে দেখো যেহেতু অলরেডি আমার 6টা ইলেকট্রন হয়েছে, তাহলে তাহাকে আমি কেনই বা আর ধরবো এই মুক্ত জোর ইলেকট্রনটাকে। আর এখানে যেহেতু আমার 6টা ইলেকট্রন সে পূরণ করে দিতেছে, একটা ডিলোকালাইজড ইলেকট্রন তৈরি করে দিতেছে, তাহলে আমি এটাকে আমরা ধরে নিব। তাহলে কটা হলো, 6টা ইলেকট্রন। দেখো তো দ্বিবন্ধন, এক বন্ধন, একটা মুক্ত জোর, দ্বিবন্ধন, এক বন্ধন, এটা একান্তর আছে নি? হ্যাঁ একান্তর আছে, তাহলে অবশ্যই এটা একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে এখানে অ্যারোমেটিক কটা হলো, 1 2 3, নন অ্যারোমেটিক 1 2 3। ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। এরপর তোমাদের কিছু একটা উদাহরণ দিয়েছিলাম একটু আগে, দেখবা এই যে এটা দিয়েছিলাম পাইরল, ঠিক আছে, এই যেভাবে দিয়েছিলাম পাইরল, ঠিক আছে। এখন এটা কি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক? ভাই এটা হচ্ছে অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক তোমাকে বলি, দেখো তো এখানে একটা দ্বিবন্ধন আছে, হ্যাঁ অবশ্যই দ্বিবন্ধন আছে, এখানেও সিঙ্গেল বন্ড আছে, এখানেও সিঙ্গেল বন্ড আছে, কিন্তু এখানে পাই ইলেকট্রন কোনটা, 4টা না? কিন্তু আমার অক্সিজেনে কিন্তু একটা মুক্ত জোর ইলেকট্রন অবশ্যই অবশ্যই আছে। এই মুক্ত জোর ইলেকট্রনই আমার সবচেয়ে ভূমিকা পালন করে। এই জন্য দেখো একান্ত দ্বিবন্ধন হয়েছে কিনা, এখানে 2টা ইলেকট্রন, সরি দ্বিবন্ধন, এক বন্ধন, যেহেতু একটা এক জোড়া ইলেকট্রন আছে কিনা, আছে, আবার এক বন্ধন পাইছি, আবার দ্বিবন্ধন পাইছি, আবার এক বন্ধন, আবার দ্বিবন্ধন। আমি কি বলছিলাম, হয় প্লাস, দ্বিবন্ধনের জায়গায় প্লাস মাইনাস, আর নয়তো মুক্ত জোড় অ্যারোমেটিক যৌগ। এরপর আরেকটা দিছিলাম, এটা হচ্ছে যে পাইরল, এটা কি পাইরল। তারপর আরেকটা দিছিলাম থায়োফিন, এই যে আরেকটা দিছিলাম থায়োফিন। থায়োফিনের সেম জিনিস, প্রায় সেম না? সেম জিনিস। দেখো তো এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা, এখানে 2টা, 4টা, একান্ত দ্বিবন্ধন আকার আছে নি? আছে, মানে হচ্ছে থায়োফিন, থায়োফিন, ঠিক আছে, থায়োফিন। আর এটাকে বলা হয় পিরিডিন, কি পিরিডিন। আর এটাকে বলা হয় পাইরল। তো এই 4টা মনে রাখার চেষ্টা করো, এই 4টা কেন আমি লিখেছি, কারণ এই 4টাই হইতেছে তোমার এসএসসি তে আছে, হয়তো বইয়ে নাই, তবে তোমার বিভিন্ন দেখবা সৃজনশীল ঘাটাঘাটি করার পরে দেখবা যে 4টা যুগের নাম প্রায় আছে, আর না হয় তোমার এমসিকিউ তে সবচেয়ে বেশি পাবা এগুলা, ঠিক আছে। আপাতত আমরা বুঝছি অ্যারোমেটিক নিয়ে এসএসসি লেভেল এতটুকুই বলা, এর চাইতে বিস্তারিত বলা নেই, আর বিস্তারিত সবই ইন্টারমিডিয়েটের মধ্যে আছে। আসো আমরা আজকে শুধু সমগোত্রীয় শ্রেণী